আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতে জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। মোহাম্মদপুরে ছিনতাইকারীদের হামলায় ওসি সহ 2 পুলিশ কর্মকর্তা আহত, 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক 4। স্থানীয় সরকার নির্বাচন শুরু সেপ্টেম্বর বা অক্টোবরে, জানালেন এলজিআরডি মন্ত্রী। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের ভোট। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না, মন্তব্য ফখরুলের। আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। গণমাধ্যমকে অংশীদার হিসেবে দেখতে চায় সরকার, জানালেন তথ্যমন্ত্রী। দেশ বিক্রি করে কারো সঙ্গে সম্পর্ক করবে না সরকার, দিল্লি থেকে ফিরে আসা ছিল তাৎক্ষণিক প্রতিবাদ, বললেন উপদেষ্টা জাহেদ। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে, এটা সবার আগে বাংলাদেশ বলছি। এবং বিশ্বকাপে আলাদা ম্যাচে কাল মাঠে নামছে আর্জেন্টিনা, ফ্রান্স আলবিসেলেস্তেলেদের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচ শুরু সকাল 7টায়। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জখম হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক এসআই। এই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। আটক করা হয়েছে 4 জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসিফ হাসানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে শেখের টেকের এই বিকাশের দোকানে হামলা চালায় ছিনতাইকারীরা। এ সময় সেখান থেকে প্রায় 1 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুর ডেল্টা গার্মেন্টসের পিছনে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। কেবল গেটটা খুলছে, এর মধ্যে পারাপারি করে কয়েকটা ছেলে ঢুকলো, এখানে দেখলাম গুলি চললো, গুলি কোবাকুবিও চলছে। অভিযানের সময় ওসির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় 4 ছিনতাইকারী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় এসআই তরুণও। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। আমি একটা রুমে প্রবেশ করি, আর সাব ইন্সপেক্টর তরুণ আর একটা রিক্সার গ্যারেজ আছে, ওখানে তো প্রবেশ করে। তো আমি প্রবেশ করার সাথে সাথে 4 জনকে দেখি, এবং ওদের মাজার ভিতরে চাপাতি ছিল, চাপাতি দিয়ে আমার মাথার উপরে তারা কোপ ছাড়ে। এ সময় 4 রাউন্ড গুলি ছুড়ে 4 ছিনতাইকারীকে গ্রেপ্তারে সক্ষম হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসাইন। তাদের যে চাপাতি দিয়ে পুলিশের আঘাত করে, এবং এর প্রেক্ষিতে পুলিশ এটা নিবারণ কল্পে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে, এবং এখানে কিছু আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়। 4 জন ছিনতাইকারী আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের আইনগতভাবে আমরা অ্যাকশনে যাব এবং অ্যাকশনে যাচ্ছি, এবং যেখানে যতটুকু ন্যূনতম প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। ছিনতাই ও হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। রাজধানীর কাজীপাড়া আবাসিক ভবনের 7ম তলা থেকে রাবেয়া নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে মঙ্গলবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের স্বামী মুন্না পলাতক রয়েছে। রাবেয়া একটি হাসপাতালে নার্সিং পেশায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায়।
বর্ষা মৌসুম শেষে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে জামালপুর ৩ আসনের সদস্য মুস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে লিখিত বক্তব্যে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতা ও প্রশাসনিক প্রস্তুতির উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচন আয়োজন করা হবে। তবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ সরকারের মেয়াদে হওয়া আইন বাতিল করে এবার 10 বছর পর স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে দলীয় প্রতীক ছাড়া। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত গণতন্ত্র চর্চা ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যন্ত ইতিবাচক। এবারের ভোট সরকারি প্রভাবমুক্ত রাখা, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আতিকার রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয় স্বতন্ত্র প্রতীকে, কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকার আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে শুরু করে। 2016 সালে ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়। নজিরবিহীন সহিংসতা হয় 2022 সালের 6 ধাপের ভোটে, সেখানে মারা যায় 95 জন। গত বছর অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ জারি এবং বিএনপি সরকার দায়িত্ব নিয়ে নতুন আইন পাশ করে। এর ফলে দলীয় প্রতীকের পরিবর্তে এবার স্বতন্ত্র প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও কার্যকর, জবাবদিহিতামূলক হবে। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা ভোটের সুযোগ পাবে। দলীয় প্রতীকের নির্বাচন করা যাবে না, এই আইন পাশ করার পরপরই আমাদের কিছু কিছু দল এর মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিছু দল তারা একক প্রার্থীর কথা চিন্তা করছে। তাহলে দলীয় প্রতীক ব্যবহারের সমস্যাটা কোথায়? যারা সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে, তারা অনেকভাবে সমাজে অবদান রাখছেন, তারা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে, তারা যাতে নির্বাচন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই যে দল ক্ষমতা থাকে তারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে নানাভাবে। আপনি যদিও পার্টির প্রতীক ব্যবহার করতে পারবে না, কিন্তু পিছনে কিন্তু দল থাকে, এটা ইলেকশন নেচার। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচন, তাই এটি নিরপেক্ষতা প্রমাণের জন্য বড় পরীক্ষা। বিভিন্ন দলের পরোক্ষ সমঝোতার ভোট যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। কাজে এই যে ধারাটা, এটা বোধহয় ধরে রাখাটা প্রত্যেকের দায়িত্ব, সরকারের দায়িত্ব, দলগুলোর দায়িত্ব এবং অন্য যারা এটার স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের দায়িত্ব। সরকারের কোন প্রভাব আছে কিনা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ইলেকশন কমিশনকে ওই জায়গাটাই মাথায় রাখতে হবে। দলবাজিতে আমরা যেন ব্যাপকভাবে লিপ্ত না হই। দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হবে, তখন ক্ষমতাসীন দল অবশ্যই তাদের স্বার্থ থাকবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন পক্ষপাতদুষ্ট কিংবা নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশগুলোকে গুরুত্ব দিয়ে আগামী ভোট করতে ইসি ও সরকারকে পরামর্শ দিলেন এই দুই বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, যাবেও না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। 1975 সালের 16 জুন 4টি সংবাদপত্র রেখে বাকিগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়। সেই থেকে এই দিনটি সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট আলোচনা সভার আয়োজন করে। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে দল বা কোনো গোষ্ঠীর কথা চিন্তা না করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যেতে হবে। গত যে রেজিম দেখলাম 1.5 দশকে, সেটি ফ্যাসিস্ট আমল। সেখানে ছিল পর্যাপ্ত পরিমাণে লাইসেন্স দেওয়া। অলিগার্ক, লুটেরা যারা আছে বা দলীয় আস্থাভাজন আছে, যাদেরকে টেলিভিশন সহ পত্রিকা এসবের লাইসেন্স এবং অনুমোদন দিয়ে এত পরিমাণে মিডিয়া আসলো যে অপুষ্টিতে ভোগা শুরু হলো। পত্রিকা মালিকরা আপনি দেখুন, এখন সাংবাদিকের স্বাধীনতা না, সম্পাদকের স্বাধীনতা না, মালিকের স্বাধীনতা, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে অটোক্রেসি থেকে ফ্যাসিজমের ইতিহাস।
সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ওপর অত্যাচার হয়েছে। ফ্যাসিজম হচ্ছে আওয়ামী লীগের আইডিওলজি। গত 17 বছর কি করেছে, সংবাদপত্রের উপরে কিভাবে জুলুম নির্যাতন হয়েছে, শুধু মাহমুদুর রহমান সাহেব না, অনেক রহমান সাহেবের উপরেও তো আমরা অত্যাচার নিপীড়ন দেখেছি। এদিকে দুপুরে দিনটি স্মরণে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন গঠন করা হবে, যা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের একটি নতুন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়ার্সি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমার দীর্ঘ এই রাজনীতি করার জীবনের থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। একটি গোষ্ঠী আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে সমাজকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা করছে। সবাই মিলে এই গোষ্ঠীকে প্রতিরোধ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। 1975 সালে 76 সালে সাংবাদিকরা যে অবস্থায় ছিলেন, এখন কিন্তু সেই অবস্থায় নেই। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। বিএনপি সরকার কোনো ভুল করলে নির্দ্বিধায় তার গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভুলকে ভিন্নভাবে উপস্থাপন না করার অনুরোধ করেন তিনি। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজ শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতি গঠনে অবদান রাখতে আহ্বান জানান। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না। দেশ বিক্রি করে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গে সম্পর্ক করবে না সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দিল্লির বিমানবন্দরে তার সাথে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক হয়নি। সচিবালয় নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত বাধা দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। শনিবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর সম্মেলনে অংশ নিতে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আগ থেকে অবহিত করার পরও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষায় রাখে এবং জিজ্ঞাসাবাদ করার ফলে সফর বাতিল করে দেশে ফিরে আসেন। এর জবাব চেয়ে সোমবার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে ঢাকা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে তুলে ধরেন বিমানবন্দরের পুরো ঘটনা। আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দিল্লির বিমানবন্দরে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক হয়নি বলে জানান তিনি। শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ব্রুট মেজরিটির একটা সরকারের সাথে সেই আত্মসম্মানটা যাতে সে রাখতে পারে সেভাবেই করতে হবে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও ভারত বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে, এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। এই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে।
পরবর্তীতে আবার সুযোগ পেলে ভারতে যাবেন বলে জানান তিনি। জনগণের কথা বেশি ভেবে ভালো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে এই চিঠি পাঠানো হয়। এদিন দুদকে বেনজিরের মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে দুদকে আসেন পুলিশ সদর দফতরের এনসিবি উইংয়ের 2 সদস্য। দুদক জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে পাঠানো হবে। এর আগে গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতারের পর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতির সহ 6টি দুর্নীতির মামলা রয়েছে। 2025 সালে 10 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। তাকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে এক্সট্রাডিশন প্রপোজাল পাঠানো হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে প্রেরণ করা হবে। আমাদের ট্রান্সলেট কপি আছে, সাথে আরবি ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। আরবি যারা ভালো জানেন তাদের সহযোগিতা নিয়েই করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 24 জুন। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এই মামলায় সাক্ষ্য শেষ করেন আহত জুলাই যোদ্ধা শিক্ষার্থী মেহেদী হাসান। পরে এই ট্রাইব্যুনালে 2026 সালে যশোরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্র শিবিরের 2 নেতাকে গুলির ঘটনায় করা 8 আসামির মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্য 21 জুন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। এদিকে 2 আসামির ডেথ রেফারেন্স অনুমোদনের পেপার বুকও প্রস্তুত রয়েছে। এখন যে কোনো দিন হতে পারে আলোচিত এই মামলার শুনানি। এর আগে রোববার সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। সেদিনই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের বেঞ্চে অ্যাটর্নি জেনারেল আপিলের বিষয়টি উত্থাপন করেন। গত 7 জুন রামিসা হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। 10 জুন আসামিদের ডেথ রেফারেন্সে যাবতীয় নথি পৌঁছায় হাইকোর্টে। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে শক্ত অবস্থানে বিরোধী দল। এই দাবি সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে আদায় করা হবে বলে জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় অভিযোগ করে বলেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে বিরোধী দল সংসদে আলোচনার নোটিশ দিলেও সেনসিটিভ ইস্যুর অজুহাতে নোটিশটি কার্যসূচি থেকে বাদ দেয় সরকার। বাজেটের খুঁটিনাটি নিয়েও কথা বলেন বিরোধী দলীয় নেতা। 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বলেছিলাম। সংবিধান সংশোধনের জন্য তো কোনো কমিটির দরকার নাই, কমিটির প্রয়োজন সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন, আমরা তখন বিবেচনা করব। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে, সীমান্তে পুশিন। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।